নমস্কার আমার সমস্ত ফ্রেন্ডস ফলোয়ার সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। ঈশ্বরের কাছে কামনা করি সবাই ভালো থাকো। ভীষণ গরম, নিজেদেরকেও খেয়াল রাখতে হবে, ঠান্ডা গরম থেকে বাঁচতে হবে। তারপর যতটুকু ভালো থাকা যায়, কয়েকটা দিনের ব্যাপার। এই আর একটা মাস দেড়টা মাস কেটে গেলে বর্ষার সিজন এসে তখন এত কষ্ট থাকবে না, আবার একটু মানুষ নিজের মতন মনমানি করতে পারবে। তো তোমাদের সবার ভালো থাকার শুভকামনা রইল। আর আমি এবার চলে এলাম আবার শিখার জীবনের সত্যির 24 পর্ব নিয়ে। তো বন্ধু, আমি যেটা বলছিলাম যে আমি শ্বশুরবাড়ি পৌঁছলাম, আমাকে বিয়ের পর বরণ টরণ করে নিল। সেদিন তো আমার ছাড় গেল। তারপরের দিন সকাল থেকে উঠিয়েই আমাকে কাজ শেখাচ্ছে। সেই দুয়ার গোলা, লেপা পোছা, তারপরে 1 বিঘার মতো জমি, উঠোন, 3 দিকে, একদিকে নদী। আমাদের বাড়িতে, আমাদের শ্বশুরবাড়িটা হচ্ছে, তোমরা শুনেছ হয়তো, বনগাঁ ইছামতি নদী আছে। ওই ইছামতি নদীর একটা শাখা চলে গেছে। মানে শাখাটা আমাদের ওই গোপালনগর বাজার থেকে সিধা ভেতর দিক গিয়ে আমাদের ধরো মেন রাস্তার পাশে একটা লাইন ধরে বাড়ি, সেই বাড়ির গা দিয়ে নিচে যার সীমানা দিয়ে ওই পাওড় বলে ওকে, ওর শাখা, যেহেতু নদী তো নয়, শাখা জন্য ওখানকার লোক বাওড় বলে নাম দিয়েছে। তো ইছামতিরই একটা শাখা চলে গেছে, তাকে বাওড় বলে ওরা বলে। তো ওই মিনি নদীটা আমাদের সীমানা দিয়ে বয়ে গেছে। তা আমাদের বাড়ি থেকে একটা ঘাটে যাওয়া যেত, আর একটা আবার আর এক ঘাট প্লাস একটা বাড়ির উপর দিয়ে মেন রোডে ওঠা যেত। আবার একটা আমাদের গোয়ালঘর আর বড় টিনের ঘরটা দিয়ে, ঘরের মাঝখান দিয়ে নিজেদের জমি দিয়ে পাকা রাস্তায়, মানে মেন রাস্তায় ওঠা যেত, কাঁচা রাস্তা। এখন পাকা হয়ে গেছে, তখন কাঁচা রাস্তা ছিল। এবার সেই সমস্ত উঠোন, এবার আমাকে উঠোন ঝাড় দেওয়া শেখাচ্ছে। এবার আমি তো সেই ছোট ছোট হাত ঝেঁটা ধরেছি, দেখাচ্ছে। প্রথম দিন ঝাড় দিল, আমি একটা ঝেঁটা নিলাম, আমিও একটা খানিকটা দেখে টেকে, আবার আমি ঝাড় তো দিতে জানি, বাপের বাড়ি ঝাড় দেওয়া তো শিখেছিলাম। উঠোন ঝাড় ছোট জায়গা ছিল, অতটা। এবার ওখানে তো প্রচুর এরিয়া, দেখে ভয় লেগে গেছে। কি কষ্ট! আমার বাবা দুটো পেটে ভাতে খাবার জন্যে, ভালো থাকার জন্যে চা বড় বাড়ি বিয়ে দিয়ে দিল, যেখানে আমি প্রতিটা দিনই প্রায় রাত হলে কাঁদতাম। তো উঠোন ঝাড় দেওয়া হলো। এবার উঠোন ঝাড় দেওয়ার পর কাঁচা উনুন, রান্নাঘরে ঢুকতে বললো। রান্নাঘরে ঢুকে ছাই কাটছে, পাতা লাঠি কাঠ দিয়ে, গোবরের, নিজেদের গোবর আছে, গরু আছে, তার বোড়েল দিয়ে, ওই যে বড় বড় পাটকাঠির সাথে এরকম করে করে যে বোড়েল দেয়, তাকে বলে বোড়েল। ওখানে গিয়ে সব শুনেছি, শিখেছি। তা ওই দিয়ে ধান ভাঙানোর তুষ দিয়ে, এইসবভাবে বিভিন্নভাবে সব রান্নাবাড়া করা হতো। তো উনুন ভরে যেত ছাইতে। রোজ একবার ছাই না ফেললে, রোজ সকালে পুরো কেখে ছাই, উনুনটা যতটা ডিপ, সেই ডিপ অবধি ছাই না ফেললে 2 বেলা 3 বেলার রান্নাবাড়া করা যেত না। ভরে যেত, একদম মুখোমুখি হয়ে যেত। যেখান দিয়ে কাঠ দেওয়া হয়, কাঠ ঠেলা হয়, সেখানে আর ওই রান্নার জায়গায় পুরো সমান হয়ে যেত ছাইতে, জমতে জমতে, কাঠ ঘুটের ছাইতে। তাই আমাকে ওটা শেখালো। সে দেখি আবার এক একদিন আগুন থাকে, পরে দেখেছি আগুন পুরো নেবে না সারা রাত্রে রান্নার পরেও। একটা সরা, মাটির সরা দিয়ে ওটাকে তুলতে হতো। তুলে ঝাড়টার দিয়ে যত বাসনপত্র সব বাইরে কলতলায় নিয়ে, বালতি টালতি A to Z নিয়ে, ছাই ফেলে ঝাড় দিয়ে ওই ঘরটা মাটি দিয়ে লেপতে হতো, রান্নাঘরটা। উনুন ছিক সব লেপে আমাকে দেখাচ্ছে এভাবে করবে। তো সব ওইভাবে করলো, আমার বড় ননদ করলো। করে তারপর দেখলাম ঘরটা পুরো মুছে এই লেপে বেরিয়ে আসলো। তারপর এবার বাসন মাজছে, আমার এগুলো সব আমার করতে হবে। বাসন মাজছে,
আমিও বসে সাথে সাথে দুটো বাসন মাজলাম। আস্তে আস্তে দিদি মেজে দিল, আমি ধুলাম। এইসব করে সব রাখা হলো রান্নাঘরে। এবার বাসি কাজ সারা হলো, ছাই ফেলা, দুয়ার গোলা, লেপা, ঝাড় দেওয়া, গোবর গোলা দেওয়া, রান্নাঘর শুদ্ধ করা, বাসন টাসন মেজে বালতি টালতি, যে জল ভরে যে বালতি নিতে হয় চাপাকল থেকে, সব নিয়ে রাখা হলো। এবার স্নান করে বাসি কাপড় ছাড়তে হবে। তো শাশুড়ি মা বলল যে কাপড় যাও চান করে নাও, কাপড় ছেড়ে নাও। সায়া শাড়ি সায়া ব্লাউজ নিয়ে গিয়ে কাপড় ছাড়লাম। ছেড়ে এবার বলছে ননদ এবার যত এই যে বালতি আছে একটা দুটো, ওগুলো সব ভরে নিয়ে আসো। চাল আছে কোথায়, নিয়ে চাল নেওয়া দেখালো। একটু চাল নিয়ে সবাইকে, মানে আমাকে শেখালো। চাল নিয়ে এসে চাল টাল ধুয়ে হাঁড়িতে এবার কি রান্না হবে, চালটা ধুয়ে দিয়ে রাখা হলো রেডি করে। 2 ঝিকের উনুন, দুটো উনুন আছে, মানে এক জায়গা দিয়ে আগুন জ্বলবে কিন্তু দুটো উনুন জ্বলবে, ডবল গ্যাসের মতো, ডবল গ্যাস চুলার মতো। তো একদিকে ভাত চাল ধুয়ে রেখে দিয়েছে, আর একদিক কড়াইয়ে রান্না করব। এদিকে 2 পদের 1 পদের রান্না হতে হতে ওদিকে প্রায় ভাত হয়ে যায়। তারপর এবার তরি তরকারি কি রান্না হবে মার কাছে জিজ্ঞেস করা হলো, চাল কতটা নেওয়া হবে মায়ের কাছে জিজ্ঞেস করা হলো। করে টোরে এনে ধুয়ে রেখে এবার কি তরকারি রান্না হবে, হ্যাঁ মা যা বলে দিল তাই দেখি দিদি কাটছে, কাটাকাটি হলো। এবার রান্না আমাকে বসালো রান্না করতে, এগুলো রান্না করো। বসলাম রান্না করতে, যা পেরেছি তাই করেছি। মানে বাড়িতে যেটুকু মার অসুস্থতার কারণে আমি যতটা শিখেছিলাম আমি সেরকম করে, যেটা পারি না দেখো আমি এটা পারি না, তো ভয় লাগতো বলতে, তবু ননদ তবু একটু বুঝবে, শাশুড়িকে তো বলার ক্ষমতা নেই। তো দিদিকে বলতাম দিদি আমি এটা রাঁধতে পারি না, করে দিয়েছে। আর আমিও দেখে শিখে নিয়েছি ওরা কেমন রান্না করে। এবার আমি যা পেরেছি করেছি। এবার খেয়ে ভালো লাগলে লেগেছে, নইলে ওনারা নিজেদের মতন করে, ওনারা যশোর জেলার লোক, আমরা বরিশাল জেলার লোক। এবার রান্নায় একটু 19-20 থাকবে। ওনারা যেরকম মা বলে দিয়েছে কিভাবে রান্না করবো বলে দিয়েছে, আমি সেইভাবে করেছি। করে টোরে রান্না হলো। এবার ঠাকুর ঘরে যেতে হবে। ওখানে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আলাদা মন্দির আছে। প্রত্যেক বছরের প্রথম বৈশাখ মাসের প্রথম সোম মঙ্গল বুধ ওখানে মহোৎসব হয়, সেই মন্দির। তা আমি তো গেলাম জানুয়ারি ফেব্রুয়ারিতে, আমার জানুয়ারি শেষ হয়ে গেছিল বিয়ে করে এইসব তালবাহানায় যেতে যেতে। আর এদিকে যে স্কুলে পড়াবে, তা ভর্তি টর্তি সব নিয়ে স্কুলে আর সিট ফিটও থাকলো না। বলছি এরপরে, আগে সংসারের টুকু বলি। এদিকে তোমার কি রান্না হবে যাই হোক এটা হলো। এবার মন্দিরে যেতে হবে। মন্দিরে গিয়ে এবার মন্দিরও যথেষ্ট বড়, সব ঠাকুরের 5-6টা থালা গ্লাস, একটা জগে ভরে জল নিতে হয়, তুলসী গাছে জল ঢালতে হয়, ঠাকুরের জল নিতে হয় কল চেপে। এবার দেখিয়ে দিল যে এই যে সব ঠাকুর টুকুর বের করে ফুল পাতা এখানে ফেলে এবার এই ঠাকুর ঘর মুছবে। দিদি গেল আমার সঙ্গে, বড়দি, সব করে টোরে দেখিয়ে থালা বাসন মেজে টেজে রেখে দিল, পুজো দিল। পুজো দেওয়াটাও আমাকে দেখালো। এই যে হরিচাঁদ ঠাকুরের থালা, এটা শান্তি দেবীর, মা শান্তি দেবীর থালা, এটা গণেশ ঠাকুরের থালা, এটা মা কালীর থালা, এটা শিব ঠাকুরের থালা। এইভাবে করে এটা ভক্তবৃন্দদের থালা, হ্যাঁ সব দেখিয়ে টেকিয়ে সব দিল। ধূপকাঠি প্রদীপ ধরিয়ে টরিয়ে সব দেখানো করানো হলো। করে টোরে আমাকে শেখালো, আমাকে এবার এটা মনে রাখতে হয়েছে। পুজো হয়ে গেলে 2 মিনিট 3 মিনিট 5 মিনিট পর গিয়ে আবার প্রসাদ নামিয়ে আবার এটো জায়গাটা মুছে বাসনগুলো এক জায়গায় রেখে দিতে হয়। আমাদের ওখানে ঠাকুরকে একবারই খাওয়া দিত, আর সন্ধ্যাবেলা সন্ধ্যা দিত। গোপাল ঠাকুরকে যেমন 4 বার দেওয়া হয়, অন্যান্য ঠাকুরকে হয়তো 4 বার 3 বার 2 বারও দেওয়া লাগে না, কেউ কেউ হয়তো 2 বার দেয়ও। তা আমার শাশুড়ি মা দেখলাম 1 বারই দেয়।
আর সন্ধ্যাবেলায় কাপড় ছেড়ে সন্ধ্যা দিতে হলো। এবার ওটা শেখালো, শিখলাম। এবার সব বাসি কাজ হলো, রান্না হলো, ঠাকুরঘর হলো, পুজো দেওয়া হলো। এবার কাজ, যখন যে কাজটা থাকবে, ফসল আবার তো ঘরে রয়েছেই, উঠোন ভরা, ঠিক আছে। আর ওই সময় একটু রোদ্রের টাইম, ধান টান সিদ্ধ করে, ধান সিদ্ধ করে রোদ্রে শুকায়। এবার ওই সময় যে ফসল থেকেছে আমাকে এবার দিদি দেখলাম সেই ফসলের পেছনে কাজে লেগে গেল। সেটা সর্ষে থাক, ছোলা থাক, মুসুরির ডাল থাক, আর কলাই থাক, যাই থাক না কেন। তো দিদি দেখলাম এবার ওইগুলো রোদ্দুরে দিতে লাগলো, মেলতে লাগলো। ও তার মধ্যে আবার আজকে আর আমাকে গুগল কাটাটা শেখায়নি। দিদি আবার মন্দিরের পুজো করার আগে ও গিয়ে গুগল ঘরের গরু টরু সব বেরিয়ে গেছে, তো দিদি গিয়ে গুগলটা পরিষ্কার করে নিয়েছে। ওটা আর আমাকে বিয়ের পরের দিন ওটা আর আমাকে দেখায়নি, আগামী পরের দিন দেখাবে, তৃতীয় দিন দেখাবে। তো বন্ধু 11 মিনিট হয়ে গেছে, তাহলে আমি আজ 24 পর্ব এখানেই শেষ করছি। আমি আসছি 25 পর্বে, বাকি সব নিয়ে আমার জীবনের কথা। প্লিজ তোমরা আমার জীবনের কাহিনী যদি ভালো লাগে তোমরা শুনবে এবং শেয়ার করবে, পারলে কমেন্ট করো, আমার উৎসাহ বাড়িও, আমার ভালো লাগবে। সঙ্গে থেকো।